আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি নীলজির কুটুপন্যাসের পর্ব ৫। নম্রতা ৫-১০ মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম, তাই অন্যমনস্কভাবে হঠাৎ ওই দুটো উইয়ার্ড শব্দ বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে বলিনি, আর না আপনাকে উদ্দেশ্য করে বলেছি, কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বলেছিলেন? আই মিন, হঠাৎ বেরিয়ে আসা উইয়ার্ড শব্দ দুটো কী ছিল? আমার ঠিক মনে পড়ছে না। রাগে নম্রতার ফর্সা নাক লাল রং ধারণ করলো। বাঘিনীর মতো ফুঁসতে ফুঁসতে ধকধক করে বোতলের পুরো পানি সাবার করলো। ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চেয়ারে পা গুটিয়ে বসলো। প্রচণ্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার। পিঠ জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলোকে হাতখোপা করে আবার ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার উপর ক্যাটকেটে শব্দ তুলে ঘুরে চলছে পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখায় বাতাসের থেকে শব্দই পাওয়া যাচ্ছে বেশি, খালি কলসি বাজে বেশি টাইপ অবস্থা। কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতা চোখ বুজে জোরে জোরে দম নিল। এই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ানক থেকে ভয়ানক ফাজিলও। ইচ্ছে করে ছ্যাঁচড়ামো করছে, বেয়াদব। এইসব বেয়াদব দিয়ে হাসপাতাল ভরে থাকলে রুগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায়? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়েও এদের ছ্যাঁচড়ামো ফাজলামো শুরু হয়ে গিয়েছে। নম্রতাকে যেমন সব জেনে শুনে জিজ্ঞেস করছে, ওই হঠাৎ বেরিয়ে যাওয়া উইয়ার শব্দ দুটো কী, ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রুগীকে জিজ্ঞেস করবে, আপনার এই উইয়ার্ড রোগের পিছনে কারণ কি? বিশ্লেষণ করুন তো শুনি। নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। এখন কি উত্তর দিবে সে? উফ, ভাল লাগে না। নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখল, নেতিবাচক বিষয় মনে না থাকাই ভালো, সেগুলো মনে না করিয়ে দেওয়া আরও ভালো। আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম। আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করে নিন। ক্ষমা করা মহৎ গুণ। তাই নাকি? কে বলেছে? সবাই বলে। তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আজকাল মানুষ নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে, আর আপনি ওই ছোট্ট দুটো শব্দের জন্য আজ তো একটা সরি অ্যাকসেপ্ট করতে পারবেন না? বেশ কিছুক্ষণ পর উত্তর এলো, আপনি খুবই হিপোক্রিট মহিলা। নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই ঠিক মতো। হিপোক্রিট শব্দটা শুনেই নম্রতার মিয়ে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় সাহস! এই লোক নম্রতাকে হিপোক্রিট বলল। নম্রতাকে? রাগে হাত পা কাঁপছে নম্রতার, মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত শয়তান, অসভ্য। যে কুক্ষণে এই লোকটাকে নক করতে গিয়েছিল, সেই কুক্ষণটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার। ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে, বেটা তুই হিপোক্রিট, ম্যানারলেস, নাও গো টু হেল। কিন্তু বলা যাচ্ছে না, এহেন অপমান সহ্য করা যাচ্ছে না। রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা। তারপর আরফানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উত্তর দিল, অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে, ইটস এমার্জেন্সি, প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তার থেকেও সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায়। 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ, কৃতজ্ঞ থাকবো। নম্রতা দাঁতে দাঁত চেপে আবার লিখল, কালকে জমা দিতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে। প্লিজ স্যার। 10:30 চলবে? চলবে চলবে। বেশ, আসবেন 10:30টায়। নম্রতা হাফ ছেড়ে বাঁচল। ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তাই খেলে গেল। এই বেয়াদব লোকটিকে শুকনো কথায় ছেড়ে দিলে চলবে না, ভয়ানক কিছু ভাবতে হবে। এই লোককে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতার। থেকেই সাইকোলজির উপর কোনো একটা বই পড়ছিল অন্তু। অন্তুর চোখ মুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হুহা ছাড়া কোনো কথাই বলছে না সে। নীরা খেয়াল করেছে, নম্রতা ছোঁয়াদের সাথে হাসি মুখে কথা বলে নীরার সাথে এমন নিষ্ঠুরতা তাকে কুরে কুরে খাচ্ছে। ওই হাতে কোনার এক টেবিলে চেয়ার টেনে বসলো। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তুর পাশের চেয়ারটাতে বসলো। অন্তুর গায়ে কালো রঙের পাতলা টি শার্ট, চিমচিমে কালো গায়ে কালো রঙটা বেশ মানিয়েছে। পরিপাটি চুল আর শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে। নীরা গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। অন্তু ফিরেও তাকালো না, গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো। নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? অন্তু চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, আমাকে বলছিস? এখানে আর কেউ আছে? অন্তু তার ছেলের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি ব্যাঠিক থাকার কথা ছিল নাকি? নীরা আহত কণ্ঠে বলল, এভাবে কথা বলছিস কেন?
অন্তু বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো। ভারী অবাক হয়ে বলল, কিভাবে কথা বলছি? কেমন ঠ্যাস মারা কণ্ঠে কথা বলছিস, শুনতে খারাপ লাগছে। অন্তু সহজ উত্তর, খারাপ লাগলে যেচে পড়ে কথা বলতে আসছিস কেন? তুই 2 দিন যাবৎ খুব রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অন্তু চোয়াল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের কনুইয়ের নিচে শক্ত করে চেপে ধরল। হ্যাচকা টেনে নীরাকে নিজের দিকে এনে রক্তলাল চোখে তাকালো। তপ্ত কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর আদর কণ্ঠে কথা বলতে হবে নাকি? এমন চুক্তি হয়েছে আমাদের? নীরা চাপা স্বরে বলল, অন্তু ছাড়, লাগছে। অন্তু হাতের থাবা আরও খানিকটা শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আমারও লাগছে। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই, আমি তো অভিযোগ করি নাই। তাহলে তোরে তো হাসপাস কেন? ছাড় অন্তু। আমাকে ভালোবাসিস না কেন? অন্তু এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি, বল কেন ভালোবাসিস না আমায়? কেন? কি করলে ভালোবাসবে? বিরক্তি আর রাগে চোখ মুখ কুঁচকে এলো নীরার। ঝাড়ি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। জোর জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না? এখন কি জোর করে ভালোবাসাবি আমায়? এতটা নিচে নেমেছিস তুই? অন্তু এবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। ইচ্ছে করেই হাতের বাঁধনটা শক্ত করল সে। রাগান্বিত মস্তিষ্ক নীরাকে কষ্ট দিতে চাইল, শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠল না। হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিল এবং লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসফিস করে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছে ঘুরিস কেন? খবরদার আশেপাশে আসবি না আমার। নীরা হতভম্ব চোখে অন্তুর দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টসটস করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু সত্যি কথাটা বলল? তাকে সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারলো? কণ্ঠে আটকালো না? নীরা কি সত্যি এত সস্তা? নীরার বুকের ভেতর উতলে উঠল কান্না। বইটা টেবিলের উপর রেখে সেলফের এক কোনায় গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অন্তুর কথাগুলো ঘুরে ফিরে কানে এসে বাজছে। নীরা 2 হাতে মুখ থেকে ডুকরে ওঠে। তার পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। ওনার আঁচলে কামড়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দে অশ্রু বিসর্জন করে। মনে মনে খুব করে কামনা করে এই সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয়, খুব খুব জলদি মরণ হয়। পরিবার আর মান সম্মানের চিন্তায় অস্থির থাকার চেয়ে মরণটা কি সহজ নয়? সুন্দর ঝকঝকে সকাল, আকাশে ছড়ানো ছিটানো শুভ্র মেঘমালা, উজ্জ্বল সোনালি রোদের ঝলমল করছে পুরো শহর। নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে পায়চারি করছে। হাতে অ্যাসাইনমেন্ট, সাদা নীল সালোয়ার কামিজ আর ঘন খোলা চুলে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নম্রতা পায়চারি থামিয়ে ঘড়ি দেখল 10টা 29। ঠোঁটে ঠোঁট চেপে দরজার দিকে উকি দিল নম্রতা। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাংলা পাতলা ছেলেটা বিরক্ত কণ্ঠে বলল, নম্রতা মাহমুদকে? নম্রতা কপাল কুঁচকে বলল, আমি। স্যার আপনাকে ভেতরে যেতে বললেন, ভেতরে যান। নম্রতা মাথা হেলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে ঠিকঠাক 10টা 30। 2 হাতে অ্যাসাইনমেন্টের ফাইলটা চেপে ধরে ঠোঁট উল্টালো নম্রতা। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, ব্যাটা দেখি বহুত পাঞ্চুয়াল। দরজার সামনে দাঁড়িয়েই জোরে সোরে শ্বাস ছাড়ল নম্রতা। মন থেকে সব রকম ভাবনাকে উড়িয়ে দিয়ে মন ও মস্তিষ্ককে শান্ত করল। তারপর ধীর হাতে দরজা খুলে ভেতরে উকি দিল। আসতে পারি? আরফান গভীর মনোযোগে সামনে রাখা ফাইল ঘাঁটছিল। 2টি ভ্রুর মাঝখানে হালকা কুচকানো, গায়ে গাঢ় নীল শার্ট, কবজির ওপরে সাদা চকচকে ব্র্যান্ডেড ঘড়ি। নম্রতার প্রশ্নে চোখ তুলে তাকালো আরফান। কুচকে থাকা ভ্রুজোড়া সোজা করে গমগমে কণ্ঠে বলল, আসুন। নম্রতা দরজাটা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতেই বিচলিত হয়ে পড়ল নম্রতা। আরফান প্রথম থেকে ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। আরফানের ঠান্ডা গম্ভীর দৃষ্টি নম্রতাকে ক্রমেই বিভ্রান্ত করে দিচ্ছে। ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকায়। ঠান্ডা মায়াভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায়। চোখ ফেরাতে দেয় না, ভাবতে দেয় না, চিন্তাগুলোকে করে দেয় এলোমেলো। ভারী টেবিলটির ঠিক সামনে গিয়ে দাঁড়ানোর পর নম্রতা উপলব্ধি করলো উজ্জ্বল শ্যামবর্ণের এই অসভ্য পুরুষটিকে আজ ভালো দেখাচ্ছে। নাকের ডগায় ঝুলে থাকা গম্ভীর্যটাই যেন তাকে পরিপূর্ণ পুরুষ করে তুলেছে। নম্রতা টেবিলের সামনে দাঁড়াতেই গমগমে কণ্ঠে বলল, আরফান বসুন। নম্রতা জানে না কেন আরফানের এই ছোট্ট কথাতে চমকে উঠল। গলা শুকিয়ে এলো। সন্তর্পণে
একটি দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। ঠোঁট চেপে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে হঠাৎই নিজেকে শক্ত স্বাভাবিক করে তুলল সে। মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো। আরফান চেয়ারে ঠেস দিয়ে নম্রতার দিকেই তাকিয়েছিল। ঘাড়টা হালকা কাত, দৃষ্টি গভীর ও শান্ত। নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হ্যালো স্যার। আরফানের ঠোঁটের কোণায় হাসি দেখা গেল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার অ্যাসাইনমেন্ট। অপমানে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্ট এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। আরফান আজ ঝামেলাবিহীনভাবে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, কমপ্লিট। আর কিছু? নম্রতা মাথা নেড়ে না জানালো। অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে নিতে গম্ভীর কণ্ঠে বলল আরফান, তাহলে আসুন, আমার এখন ব্রেকফাস্টের সময়, একটু পর রাউন্ডে যেতে হবে। নম্রতা ব্যতিব্যস্ত হয়ে উঠতে নিয়েও হঠাৎই থমকে গেল। কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেয়ালটির দিকে তাকিয়ে রইল। কপালের উপর পড়ল চিন্তার ভাঁজ। আরফান ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা জিহ্বা দিয়ে উপরে ঠোঁট ভিজিয়ে আরফানের দিকে তাকালো। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল, বলুন। নম্রতার অস্বস্তি আরও বাড়ল। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নম্রতাকে। মেয়েটা একটু কেমন যেন অদ্ভুত, খ্যাপা, আবার পাগলাতে। আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল, কি হলো বললেন না? নম্রতা আমতা আমতা করে বলল, আপনার বন্ধু নিশাত সম্পর্কে প্রশ্ন করার ছিল। আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল, নিশাত সম্পর্কে কি প্রশ্ন আপনার? আপনি নিশাতকে চিনেন? নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে। পরের প্রশ্নটা করতে গিয়ে জিহ্বা ভারী ভারী লাগছে। আচ্ছা, সত্যি কি নিশাত নম্রতার সে? আরফান কি তাকে পৌঁছে দিবে তার গন্তব্যে? নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করল, হয়তো চিনি। আচ্ছা, উনি কি খুব পড়াকু? ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার? আরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল, উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন, তাই না? আরফান সরু চোখে তাকালো। পর মুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঠ্যাস মারা কণ্ঠে বলল, ওয়েট, প্রেমে টেমে পড়েছেন নাকি নিশাদের? ওহো গ্রেট, আপনার জন্য অসম্ভব কিছুই না। আরফানের কথায় অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুনল। মুহূর্তেই রঙিন প্রজাপতিগুলো মিলে গিয়ে বিবর্ণ হয়ে উঠল চারপাশ। ধেবে থাকা রাগটা ফুস করে উঠল। চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা, যে যেমন তার কাছে পৃথিবীর সবার চরিত্রও তেমন। কথায় আছে না, সাপের হাঁচি বেদেই চিনে। আসছি ডক্টর আরফান আলম স্যার, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়াল না নম্রতা। এই লোক নিজেকে ভাবেটা কি প্রিন্স চার্মিং, নাকি এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক? সামান্য ডাক্তারের ডিগ্রি অর্জন করেছে বলে এত অহংকার? কিন্তু এ কি? নম্রতা রাগে ফুঁসতে থাকা মস্তিষ্ক হঠাৎই কেমন শান্ত হয়ে গেল। পেশিগুলো বেয়ে নেমে এলো অদ্ভুত শীতলতা। সচেতন মস্তিষ্কে বাজতে লাগলো একটাই প্রশ্ন, একটাই চিন্তা। নিশাত ঘন ঘন লাইব্রেরিতে যেত, পড়াকু ছিল, গুছিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট। তবে কি সেই পুরুষ? নম্রতার কল্পনার কল্পপুরুষ? কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা? কোথায় থাকে সে? নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার? 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসলো নম্রতা। সাথে নীরা আর ছোঁয়া। নীরার চোখ মুখ থমথমে, ফর্সা নাকের ডগা লাল, চোখ দুটো খানিক ফোলা। ছোঁয়া নম্রতার আড্ডায় আসলে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা। নম্রতাও খানিকটা চিন্তিত, অবিশ্রান্ত। ক্যান্টিনের সুস্বাদু চা আজ তেতো, বিশ্রী। আড্ডাও জমছে না, চারিদিকে কেমন বিষণ্ণ, উদাস ভাব। অন্তু ক্যাম্পাসেই ছিল, কিন্তু নানা টালবাহানায় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছে। এই ঘন্টা দুয়েক হলো। রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত, আর নাদিম ব্যস্ত টিউশনিতে। নম্রতা বিষণ্ণ মুখ নিয়ে টেবিলে মাথা ঠেকিয়ে শুয়ে রইল। মনটা খুব পুড়াচ্ছে তার, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে ভস্ম হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী। তার যে ওই লোকটাকে চাই, বছরের পর বছর জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলো জানার জন্য হলেও তাকে চাই। এমন বিষণ্ণ মৃদুল পরিবেশে দমকা হাওয়ার মতো উড়ে এলো নাদিম।
গিটারের ব্যাগটা ধুম করে টেবিলের উপর রেখে চেয়ারে গায়ে দিয়ে হাঁপাতে লাগলো। গরমে দরদর করে ঘামছে তার শরীর। হলুদ শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে গায়ে। একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রং ধারণ করেছে। নাদিমের হঠাৎ আগমনে চমকে উঠল নম্রতারা। ছোঁয়া কোল্ড ড্রিঙ্কে হাতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নাদিম বিদ্যুতের বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কসের ক্যান। এক চুমুকে সবটা শেষ করে ভারী আয়েসি কণ্ঠে বলল, বালের লোকাল বাস, জীবনটারে মেইন হল বানায় ছাইড়া দিছে একদম। শালার যেদিকে তাকায় শুধু দুর্গন্ধ। এই গরমের দিন এত ঘেঁষাঘেঁষি করে বাসে উঠতে মন চায়। শালার বুইরা আঙ্কেলগুলাও আরেক সার্কাস, এমনভাবে শরীরের উপর পড়ে মনে হয় নয়া নয়া পিরিতি জাগছে। রিডিকিউলাস। মনটায় চায় বা নাদিমকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল ছোঁয়া। রণচণ্ডী রূপ নিয়ে বলল, তুই আমার কোল্ড ড্রিঙ্ক খেলি কেন? আমি মাত্রই কিনে আনলাম বোতলটা। ফাজিল একটা, অসভ্য। আর এসব কি ভাষায় কথা বলিস তুই? ন্যূনতম ব্যক্তিত্ববোধ নেই তোর? ছি, আমার জাস্ট ঘেন্না লাগে। নাদিম ড্যামকেয়ার ভাব নিয়ে চেয়ারে গায়ে দিয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে বলল, আরেকটাই ব্যক্তিত্ব নিয়ে মরতেছে। তোর এই প্রফেসর বাপরে গিয়া ব্যক্তিত্ব জ্ঞান দেগা বাল। আমার সামনে আজেরে ঢং মারিতে আসবি না। এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঞ্জন। নাদিমের পাশের চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসলো। শার্টের উপরে দুটো বোতাম খুলে কলার ঝাঁকিয়ে বলল, প্রচণ্ড গরম আজ, আমি বোধহয় লেট। পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম, মেয়েটা অসুস্থ। তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুচকালো। বন্ধুদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এই অন্তু কইরে? নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে। দক্ষ হাতে টুংটাং সুর তুলে চলেছে একের পর এক। রঞ্জন খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো। নম্রতা হেসে বলল, দোস্ত, তোরে তো গরমের দিনও হেব্বি হ্যান্ডসাম লাগে রে। তুই আমার বন্ধু না হলে আমি তোর প্রেমে পড়ে যেতাম। রঞ্জন সামনে রাখা ম্যাগাজিন নিয়ে বাতাস করতে করতে হাসলো। চোখ টিপে বলল, আর তুই আমার বান্ধবী না হলে আমি তোর বিয়ে করে ফেলতাম। আহা সুন্দরী বউ। রঞ্জনের কথায় সামনে থাকা খাতাটা ছুঁড়ে মারল নম্রতা। নাদিম গিটার বাজানো থামিয়ে দাঁত বের করে হাসলো। ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল, আর তোমার পূজা তোমার এই অ্যাঙ্গেলে পূজা করতো মামা। নাদিমের কথায় হেসে ফেলল সবাই। হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঞ্জন, তুই ঠিক আছিস নীরু? চোখ মুখ এমন লাগছে কেন? নীরা হাসার চেষ্টা করলো। দৃঢ় কণ্ঠে বলল, আমার কি হবে, ঠিক আছি। সবার চোখ এবার নীরার দিকে আটকে গেল। নাদিম টেবিলের উপর ঝুঁকে পড়ে বেশ খেয়াল করে দেখল। চোখ মুখ বিকৃত করে বলল, জামাই মরে গেছে নাকি রে? কান্দিসোস মনে হইতেছে। জামাই মরে গেছে নাকি রে? কান্দিসোস মনে হইতেছে। চোখ নাক লাল কেন? জামাই মরলে কান্দন লাগবো? আমরা আছি না, দরকার পড়লে আরেকটা জামাই ধরে আইনা দিমু, প্যারা নেই। নাদিমের কথায় হেসেছিলেন। চোখ নামিয়ে বলল, শরীরটা একটু খারাপ লাগছে। নম্রতা তাড়াহুড়ো করে নীরার কপালে হাত রাখলো। কপাল কুঁচকে বলল, জ্বর টর তো নেই, কি হয়েছে বলতো, কেঁদেছিস কেন? নম্রতার মাঝেই বন্ধুদের আড্ডায় এসে পৌঁছালো অন্তু। মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসলো। নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কাঁদিনি তো? কথাটা শুনে চোখ তুলে তাকালো অন্তু। টিস্যু দিয়ে চোখ মুখ আর ঘাম মুছতে মুছতে বলল, কেঁদে কেটে মরে যাওয়ার মতো কি হয়েছে? আশেপাশের মানুষ কেঁদে কেটে আমাবস্যা নামায় ফেলছে দেখি। নাদিম গিটারে দ্রুততর টুন বাজিয়ে বলল, উক্ত মহিলার জামাই ইন্তেকাল ফরমাইছেন, তাহাকে অতি শীঘ্রই একটা জামাই গিফট আইতে হইবে। এই মহান কাজের জন্য তোমরা তৈরি সেনা? সবাই টেবিলে হাত বাজিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়েস। নীরা সামনে থাকা বইটি নাদিমের দিকে ছুঁড়ে দিয়ে হেসে ফেলল। মুখে বলল, চুপ থাক হারামি। নাদিম একটা ক্যাচ ধরে বিগলিত হাসল। ধীরে ধীরে কাটতে লাগলো উত্তপ্ত দুপুরের বিষণ্ণতা। জমে উঠল আড্ডা, মেতে উঠল প্রতিটি প্রাণ। কর্মব্যস্তময় দীর্ঘদিনটি পার করার পর রাতে যখন ফোনটা হাতে নিল নম্রতা, ঠিক তখনই মনে পড়ে গেল আরফান নামক অসভ্য লোকটির কথা। আরফানকে অনলাইনে দেখেই সকালের অপমানগুলো রন্ধ্রে রন্ধ্রে বাজতে লাগলো। আরফানের প্রোফাইলের দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ইনবক্সে ঢুকলো। নির্ভুল বাংলায় লিখলো, আপনার মতো অসভ্য, অভদ্র আর ইতর মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। একটা মেয়েকে কতটা বাজেভাবে হেনস্থা করেছেন আপনি। কাল আমাকে হিপোক্রিট বললেন। হিপোক্রিট মানে বুঝেন আপনি?
দেখে তো মনে হয় নকল টকল করে প্রফেসরকে টাকা খাইয়ে নয়তো নকল সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়ে গিয়েছেন। এভাবে শুরু করে মাথায় যা এলো তাই লিখে ইনবক্স ভরিয়ে ফেললো নম্রতা। আরফান অনলাইনে ছিল। নম্রতার লেখা প্রত্যেকটা মেসেজ আরফান সিন করেছে। দেখে নম্রতার বুকে এক রাশ স্বস্তি মিলল। মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা। কিন্তু কিছুক্ষণ পরেই নম্রতার মনে হলো এবার বড্ড হ্যাংলাপনা করে ফেলেছে সে। এই বয়সে এসে এমন ইম্যাচিউরদের মতো কাজ করা কি তার শোভা পায়? এমন বাচ্চামার প্রতিশোধের কি কোনো মানে হয়? ওই আত্ম অহংকারী লোকটা কি ভাববে? নম্রতাকে নিশ্চয়ই প্রচণ্ড গেয় আর নেকা ভাববে। নম্রতার হঠাৎই ভীষণ মন খারাপ হয়ে গেল। কেউ তাকে ফালতু আর বিরক্তকর ভাবতেই মনটা তেতিয়ে গেল। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে আরফানকে আনব্লক করলো নম্রতা। কিছুক্ষণ ফোন নিয়ে অযথাই ঘাটাঘাটি করলো। মনের কোথাও একটা অপেক্ষা তাড়া দিচ্ছে তার। যদি লোকটি মেসেজের উত্তর দেয়, যদি কিছু বলে, এই ভাবনাতেই কেটে গেল সুপ্ত অপেক্ষার প্রহর। কিন্তু ঘন্টা পেরিয়ে গেলেও ওপাশ থেকে কোনোরূপ উত্তর এলো না। এই অসভ্য লোকটি প্রতিটা মেসেজ সিন করার পরও কোনোরূপ উত্তর দেওয়ার চেষ্টা করলো না। নম্রতার আত্মসম্মানবোধটা যেন এবার খণ্ড বিখণ্ড হয়ে গেল। লোকটা কি তবে নম্রতাকে মেসেজের উত্তর দেওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ মনে করলো না? নম্রতার শরীর মন অপমানে টনটন করে উঠল। এই লোকটা ভারী হিসেবি ধরনের। কোথায় কোন কাজ করলে অপর পাশের মানুষকে শতাধিক অপমান করা যাবে, অপদস্থ করা যাবে, তা যেন এই লোকের অস্থিমজ্জায় জানা। এই মুহূর্তে লোকটি যদি কোনো উত্তর দিত, নম্রতার সাথে কথা কাটাকাটির চেষ্টা করত, পাল্টা অপদস্থের চেষ্টা করত, তাহলেই তো অপরাধবোধ, অপমান বোধটুকু কমে যেত নম্রতার। কিন্তু ওই অসভ্য লোকটি সে সুযোগ দিল না। একদম নীরব থেকে নম্রতার জাগ্রত আত্মসম্মানবোধে তীব্রভাবে আঘাত করে গেল। নম্রতা টেরও পেল না। আচ্ছা, নীরবতার মতো ভয়ানক ছুরি কি আদৌ কিছু হয়? নম্রতার সতর্ক মস্তিষ্ক উত্তর দিল, না, হয় না। এই পৃথিবীতে নীরবতার মতো ভয়ানক ছুরি আর কিছু হয় না, হতে পারে না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় গায়ে দিতে বেয়াদব মনটা আফসোসের শীষ তুলে বলল, কি দরকার ছিল যেচে পড়ে নখ দিয়ে লোকটাকে এত কথা শোনানোর, শখ করে নিজেকে উপহাসের পাত্র বানানোর? তুমি সব সময় এমন উৎপটাং কাণ্ড কেন করো নম্রতা? তোমার কি আত্মসম্মান বোধ নেই? তুমি কি ব্যক্তিত্বহীন সস্তা মানবী? নম্রতার বুকে মোচড় দিয়ে উঠল। চারপাশে সব কিছু বিষাক্ত হয়ে উঠতে লাগলো। আত্মগ্লানি আর অপমান বোধে তেতো হয়ে উঠল মুখ। তার এই মন খারাপ ভাবটা রাতের গভীরতার সাথে সাথে কষ্ট হয়ে নেমে এলো চোখে। জীবনের সব না পাওয়াগুলো, হারিয়ে ফেলার স্মৃতিগুলো বেয়াদব মনটাকে কাঁদিয়ে ছাড়লো। সেই স্বার্থপর হারিয়ে যাওয়া সেকে ভেবে রাত ভোর করে কাঁদল নম্রতা। পূর্ব আকাশে যখন আলো ফুটল, লালাব লজ্জায় রাঙা হলো বিশাল আকাশ, ঠিক তখনই দুদণ্ডের ঘুম নেমে এলো নম্রতার চোখে। জ্বালা পোড়াময় ফোলার চোখ দুটো নিয়ে ঘণ্টাখানেকের জন্য চোখ বুঝল নম্রতা। ঘুমের মাঝেও নম্রতা দেখতে পেল পুরাতন সেই বই, হাজার হাজার নীল চিরকুট, আর তার মাঝে নীল পাঞ্জাবি গায়ে সুদর্শন এক পুরুষ। নম্রতা ধরফরিয়ে উঠে বসল। গলা বুক ঘেমে চিপচিপে হয়ে আছে। নম্রতা ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের ঘাম মুছল। কখন থেকে ডাকছি তোকে? ক্লাস টাইম হয়ে গিয়েছে, রেডি হবি না? 9:30টায় ক্লাস, জলদি ওঠ। নম্রতা ফাঁকা মস্তিষ্কে নীরার দিকে তাকালো। নীরা চুলে চিরুনি চালাচ্ছে। গায়ে তার কাঁচা হলুদ রঙের জামা, ফর্সা গায়ে সুন্দর দেখাচ্ছে কাঁচা হলুদ রং। নম্রতা বোবা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দু হাতে মাথা চেপে ধরল। ওই পুরুষটা, ওই নীল পাঞ্জাবি পরনে পুরুষটার চেহারা মনে পড়ছে না তার, অথচ স্বপ্নে কত পরিচিত লাগছিল তাকে। মনে হচ্ছিল কত আপন, কত ভালোবাসাময় সেই মুখ, সেই ঠোঁট আর সেই নীল রাঙা পাঞ্জাবি। নীরা আবারও তাড়া দিতে অলস ভঙ্গিতে বিছানা থেকে নেমে দাঁড়ালো নম্রতা। কালো প্লাজোর সাথে পরা ঢলঢলে টি শার্টটি টেনে টুনে ঠিক করতে করতে সিদ্ধান্ত নিল আজ আবারও গ্রন্থাগারে যাবে সে। সেই বইটাকে বুকে জড়িয়ে বসে থাকবে অনেকক্ষণ। মলাটে নিচের গন্ধ শুকবে। এতগুলো বছরের আদান প্রদানের সেখানে কি সে নিজস্ব মিষ্টি গন্ধটা জমা হয়নি একটুও না? নম্রতা ওয়াশরুমে যাওয়ার পরেই ভার্সিটির বই গোছাতে মন দিল নীরা। ক্লাস অনুযায়ী বইগুলো নাড়াচাড়া করতেই একটা বই থেকে টুপ করে নিচে পড়ে গেল একটা চিরকুট। নীরা ভ্রু কুঁচকে চিরকুটটির দিকে তাকিয়ে রইল। পরপর ভারী বিস্ময় নিয়ে তুলে নিল ছোট্ট সেই কাগজের টুকরো। কাগজটা মেলে ধরতেই
টানা টানা চিরপরিচিত অক্ষরগুলো ভেসে উঠল চোখের সামনে। মাত্র 2 লাইনের সেই লেখাতেই নীলার বিক্ষিপ্ত অশান্ত মনটা শান্ত হয়ে গেল। নীলা টলমলে অনুভূতি নিয়ে সেই লাইন দুটো আবারও পড়ল। জীবন আর কখনো ভালোবাসতে বলবো না তোকে, তবুও কাঁদিস না প্লিজ। আমাকে ভালো না বাসলেও সহ্য করতে পারবো, চোখের সামনে অন্য কাউকে ভালোবাসবি সেটাও সহ্য করে নিব, কিন্তু তোর কান্নাটা সহ্য হবে না। এই নিরু পাখি, কাঁদিস না প্লিজ। চিরকুটটা হাতের মুঠোয় আঁকড়ে ধরে পাশের চেয়ারটাতে বসে পড়ল নীরা। বুকের ভেতর উথাল পাথাল ঢেউয়ের সাথে উতলে উঠল কান্না। এই ছেলেটা কেন এত ভালোবাসে তাকে? তার মতো স্বপ্নহীন মেয়েটিকে কেন ভালোবাসতে হলো তার? আর কেনই বা এমন অদ্ভুত মিষ্টি তার প্রকাশভঙ্গি? নীরার মতো পোড়া কপালি মেয়ের জন্য অত ভালোবাসাও জমা থাকে বুঝি? সেই পাগল প্রেমিক কি জানে না পোড়া কপালিদের ঠিক ভালোবাসতে নেই, ভালোবাসার অধিকার নেই? নীরার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, চোখ থেকে নেমে আসে নোনা স্রোতের ধারা। তেজস্বী সূর্য অনেকটাই মিয়ে এসেছে, তক্ত গরমটা সয়ে এসেছে শরীরে। নম্রতার নীল রাঙা কামিজটা ঘামে লেপ্টে আছে গায়ে, চোখের নিচে অসাবধান আদরের মতোই লেপ্টে আছে কাজল কালি। হাত পা মৃদু কাঁপছে, নিঃশ্বাস ভারী। নম্রতা ছোট ছোট পা ফেলে গ্রন্থাগারের দোতলায় উঠল। আজ একাই এসেছে সে, আজ তার একা থাকারই পালা। না, একা তো নয়, সে এবং তার সুপ্ত গভীর অনুভূতিগুলোর খুব একান্তে সময় কাটানোর পালা। নম্রতার ঢোক গেলে দর্শনের সেলফের দিকে এগিয়ে গেল, কিন্তু এ কি, দর্শনের বইটা এখানে নেই। নম্রতার পরিচিত পৃথিবীটা এবার দুলতে লাগলো, মাথা ঘুরছে, চিন্তা গুলিয়ে যাচ্ছে। কোথায় গেল সেই বই? সারা সেলফ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেই বই। শেষ পর্যন্ত এই শেষ চিহ্নটাও কি তবে হাতছাড়া হয়ে গেল তার? নম্রতা কোণার এক চেয়ারে বসে অস্বাভাবিক ভঙ্গিতে হাঁপাতে লাগলো। বুকে চাপ লাগছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। আচ্ছা, নম্রতা কি মারা যাচ্ছে? ওই নিষ্ঠুর লোকটিকে না দেখেই কি মরে যেতে হবে তাকে? নম্রতা টেবিলে মাথা এলিয়ে ঘণ্টাময় বসে রইল। কিছুটা ধাতস্থ হওয়ার পর গ্রন্থাগারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানলো গ্রন্থাগারের কোনো এক পাঠক একদিন আগে বইটি বাড়ি নিয়ে গিয়েছে, এখনও ফিরিয়ে দিয়ে যায়নি। নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এত বছর পর হঠাৎ কার প্রয়োজন পড়লো এই বই? নম্রতা উত্তেজিত হয়ে বলল, যে লোকটি বই নিয়েছে তার নাম কি চেক করে বলুন প্লিজ, আমার খুব প্রয়োজন। লোকটি খুব একটা ঝামেলা করলো না। নম্রতার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে রেজিস্টার খাতা ঘাঁটতে লাগলো। বেশ কয়েক মিনিট ঘাটাঘাটির পর গম্ভীর মুখে বলল, নিশাদ আহমেদ নীরব। গত পরশু বিকেলের দিকে নিয়ে গিয়েছেন বইটা। নামটা শুনেই বিদ্যুতের শক লাগার মতো চমকে উঠল নম্রতা। নিশাদ? নিশাদ নিয়ে গিয়েছে সেই বই, কিন্তু কেন? তবে কি নম্রতারা যা ভাবছে তাই? নিশাদই সেই নিষ্ঠুর পুরুষ, নাকি ব্যাপারটা পুরোপুরি কাকতালীয়? এমন কাকতালীয় ঘটনাও কি ঘটতে পারে? এত বছর পর কাকতালীয়ভাবে সেই বইটি কেন নিতে হবে নিশাদকে? নম্রতার ভাবনা গুলিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। নম্রতা শুকনো গলায় কোনোরকম ফ্যাচ ফ্যাচ করে বলল, ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে? ওনাকে ভীষণ দরকার আমার। লোকটি নম্রতার অনুরোধকে সম্পূর্ণ নাকচ করে বলল, সম্ভব নয়, নাম্বার দেওয়ার নিয়ম নেই। নম্রতা হাজার অনুরোধ করেও লোকটি থেকে নাম্বার উদ্ধার করতে পারল না। ধীর দুর্বল পায়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে ধপ করে বসে পড়ল সিঁড়ির গোড়ায়। না, আর হাঁটতে পারছে না সে। এই শরীরে ভার বহনের শক্তি আর হচ্ছে না। নিশাদের দেখা সে কিভাবে পাবে এখন? ডাক্তার আরফানকে জিজ্ঞেস করে দেখবে? এত কিছুর পরও কি ওই ডাক্তার তার কথা শুনবে, সাহায্য করবে? নম্রতা সিঁড়ির রেলিংয়ে ঠেস দিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। ডায়ালে প্রথমেই নাদিমের নাম্বার থাকায় তাকেই ফোন করলো প্রথম। দুবারের চেষ্টায় ফোনে পাওয়া গেল তাকে। ফোন করে ও পাশ থেকে বিরক্ত কণ্ঠে বলল, টিউশনি করতাছি বাল, বেহুদা ফোন দিয়ে ডিস্টার্ব করতাছস কেন? নম্রতা দুর্বল শরীরে জোরে জোরে শ্বাস নিল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, সরি দোস্ত, তুই একটু রঞ্জন অন্তুবা নীরা কাউকে ফোন দিয়ে শাহবাগে আসতে বলবি। এটুকু বলতেই কান্নায় গলা ভিজে গেল নম্রতার। নাদিম চিন্তিত কণ্ঠে বলল, রঞ্জন তো পুরান ঢাকায় গেছে, অন্তু কই আছে জানি না, কিন্তু হয়েছেটা কি? কই তুই ঠিক আছিস? আমি শাহবাগে গ্রন্থাগারের সিঁড়িতে বসে আছি, আমাকে নিয়ে যেতে বল, হাঁটতে পারছি না। নাদিম আর কোনো প্রশ্ন করলো না, ব্যস্ত কণ্ঠে বলল, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যেই আসতাছি। তোর টিউশনি
রাখ তোর টিউশনি, আমি আইতাছি, চিন্তা করিস না। বন্ধুকেও কল করি, শালায় আছেটা কই। নিজের মনে কথা বলতে বলতে ফোন কেটে দিল নাদিম। নম্রতা সেখানেই বসেই চোখ বন্ধ করলো। এই চোখ খুলে রাখাটাও শরীর আর কুলাচ্ছে না। আকাশ থমথমে, বোধ হয় বৃষ্টি হবে। ভ্যাবসা গরমে জ্বলে যাচ্ছে গা। গাছের পাতায় হোলদোল নেই। পশ্চিম আকাশে ঘন মেঘের ছায়া। নম্রতা হাসপাতালের করিডোরে উদাস বসে আছে, চোখ দুটো অনুভূতি শূন্য। দূর আকাশে 2-3টি কালো পাখি উড়াউড়ি করছে। অলস পাখা মিলে একই জায়গায় ফিরে ফিরে আসছে তারা। আচ্ছা, এই পাখিগুলোর কি ভয় নেই? এই যে বৈশাখী রাজকন্যা, তার সখী সহ থমথমে মন খারাপ নিয়ে বসে আছে, চোখে তার একরাশ অভিমান। সেই অভিমান দেখে পাখিদের ভয় হয় না? অভিমানী জলে ভেজার বজ্রপাতে ভস্ম হয়ে যাওয়ার ভয় কি তাদের হতে নেই? নাকি তারাও নম্রতার মতোই অনুভূতি শূন্য হয়ে পড়েছে আজ? ভীষণ প্রিয় কারো খুঁজে তারাও কি ঘরদোর ছেড়ে নিরুদ্দেশ আকাশপথে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে? নম্রতা যেমন বেড়াচ্ছে ওই চেম্বারের আশেপাশে। দূরের আকাশে চোখ রেখেই দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। শরীরটা দুর্বল লাগছে। 1 ঘন্টা যাবৎ ঠায় বসে থাকায় পা দুটো ঝিঝি করছে। নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। নাদিম আর অন্তু হাত ভাঁজ করে বসে আছে। নাদিমের চোখ দুটো ঘুমে ঢুলুঢুলু করছে, ঘামে ভিজে আছে শার্টের সামনের দিকটা। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তোদের না বললাম চলে যেতে, বসে আছিস কেন শুধু শুধু? নাদিম ঘুম মাখা চোখে ঘড়ি দেখল, 4:52। তারপর মাথায় দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে আরাম করে বসলো। এখন একটু ঘুমিয়ে নেবে সে। হাসপাতালের শান্ত পরিবেশে একটু পজিশন করে বসলেই দারুণ ঘুম ঘুমানো যায়। অযথা ক্যাচক্যাচ ফ্যাচফ্যাচ নেই, বাড়তি বালিশ কাঁথার ঝামেলাও নেই। রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 2টোর দিকে বই নিয়ে বসেছিল নাদিম। পড়তে পড়তে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়াল করেনি। 9:30 থেকে টানা 2টো ক্লাস করে টিউশনি করাতে গিয়েছে শহীদ সরণি এলাকায়। সেখান থেকে শাহবাগ গ্রন্থাগার। নম্রতার পাগলামো আর জেদের জন্য শাহবাগ থেকে আরফান আলমের চেম্বারে। আরফান আজ ভীষণ ব্যস্ত। এই ব্যস্ত সময় অযথা দেখা করার সময় নেই তার। ক্লাস, রোগী, হাসপাতালের ডিউটি সব মিলিয়ে নাকি শ্বাস ফেলারও সময় পাচ্ছে না সে। আপাতত নাদিমদের তাই জানানো হয়েছে, কিন্তু নম্রতা নাছোড়বান্দা, সে কিছুতেই হলে ফিরবে না। আরফান বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাসপাতালে থাকে না। আরফান 5টায় যখন হাসপাতাল থেকে বের হবে, ঠিক তখনই কথা বলবে নম্রতা। দরকার হলে জোর করে কথা বলবে, কিন্তু আরফানের সাথে কথা না বলে সে যাবে না, মানে যাবে না। নাদিমের পেটে মোচড় দিয়ে উঠল। তলপেটে যন্ত্রণা করতেই মনে পড়ল সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার। সময় হয়নি, টাকাও ছিল না। আগের মাসে সেমিস্টার ফাইনাল চাপে টিউশনি করানো হয়নি, বেতনও জুটেনি। যা টাকা ছিল সেগুলো এবারে ঢাকা টু কক্সবাজার ট্যুরেই উড়ে গিয়েছে। সকালে পকেটে 50 টাকা ছিল। 3 দিন কোনো রকম সকালের খাবার হয়ে যেত এই টাকায়। শাহবাগ গ্রন্থাগারে আসার সময় তাড়াহুড়োয় 20 টাকা রিক্সা ভাড়া দিতে হয়েছে তাকে। আজকাল রিক্সা চালকদের যে দেমাগ। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। এই মুহূর্তে নম্রতার সাথে ফাও কথা বাড়াতে ইচ্ছে করছে না তার। তবে অন্তু চুপ থাকলো না, ধমক দিয়ে বলল, বেশি পাকনামো করিস, তোকে এই অবস্থায় একা রেখে চলে যাব আমরা? বসে থাকতে ইচ্ছে করছে, বসে থাক, আমরাও বসে থাকবো। বেহুদা খ্যাচখ্যাচ করে মাথা খাবি না। নম্রতা কিছু বলার আগেই চেম্বার থেকে বেরিয়ে এলো আরফান। ক্লান্ত আরফানের গায়ে নীল সাদা চেক শার্ট, পরনে ডেনিম জিন্স, ডান হাতের কবজির ওপরে সাদা ঝকঝকে ঘড়ি। মাথার পরিপাটি চুল থেকে পায়ের পলিশ করা জুতো জুড়ে স্মার্টনেসের ছড়াছড়ি। আরফানকে দেখেই শটান দাঁড়িয়ে পড়ল নম্রতা। আরফান নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটাতেই দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। আরফান আবারও পাশ কাটানোর চেষ্টা করতেই আবারও সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। বেশ কিছুক্ষণ পাশ কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্লান্ত 2 চোখ মেলে নম্রতার মুখের দিকে তাকালো আরফান। সেই নিষ্পাপ চাহনিতেই কেমন বিভ্রান্ত হয়ে গেল নম্রতা। এই লোকের চোখে অদ্ভুত কিছু আছে। এই চোখের চাহনিতে কেমন এক সম্মোহিনী শক্তি আছে। গুছিয়ে রাখা কথা, গুছিয়ে রাখা সময়গুলোকে এলোমেলো করে দেওয়ার শক্তি। নম্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গমগমে কণ্ঠে বলল আরফান, পথ ছেড়ে দাঁড়ান, আমি যাব। নম্রতা আরফানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা আছে, জরুরি কথা। আরফান ব্রু কুঁচকে বলল, আমার সাথে আপনার জরুরি কথা? আবারও সরি বলতে এসেছেন নাকি? জেনে রাখুন, আপনার সরির কোনো প্রয়োজন আমার নেই।
পথ ছাড়ুন। কথাটা বলে পাশ কাটাতে নিতেই আবারও সরে এসে সামনে দাঁড়ালো নম্রতা। আরফান চোয়াল শক্ত করে বলল, সমস্যা কি আপনার? বললাম তো কথা আছে, কিন্তু আমার সময় নেই, আমি ব্যস্ত আছি। এই 2 ঘন্টা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্বহীন ফালতু কথার পিছনে আমি আমার প্রয়োজনীয় সময়টুকু নষ্ট করতে চাইছি না। দয়া করে পথ ছাড়ুন। নম্রতা নরম কণ্ঠে বলল, দেখুন, আমার সত্যি আপনার সাহায্যের প্রয়োজন। আপনি আপনার বন্ধু নিশাদের ফোন নাম্বারটা দিন। আই প্রমিস আমি আপনাকে বিরক্ত করব না। আরফান বিরক্ত চোখে তাকালো। তার চোখে খেলে গেল নিদারুণ বিতৃষ্ণা। সন্দিহান কণ্ঠে বলল, নিশাদের সাথে আপনার কি কাজ? তাছাড়া নিশাদ তো বলল সে আপনাকে চেনে, আপনার নাম্বারও হয়তো আছে, সে ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারে। নিশাদ যেহেতু যোগাযোগ করছে না, তার মানে আপনার সাথে কোনো রকম যোগাযোগ সে করতে চাইছে না। আর বন্ধু হিসেবে নিশাদের ইচ্ছের বাইরে গিয়ে তার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারি না, দুঃখিত। এতটুকু বলেই নম্রতাকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আরফান। নম্রতা কয়েক সেকেন্ড মেরে দাঁড়িয়ে থেকে আরফানের পেছন পেছন দৌড় লাগালো। অন্তু নাদিম একে অপরকে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো। নাদিম কপাল কুঁচকে বলল, মাইয়া মানুষ মানেই হারামি। চিন্তা করে দেখ অন্তু, একটু আগে যে মাইয়া ফিট মারতাছিল সে এখন ডাক্তারের পেছনে পেছনে দৌড়াইতেছে। শালি, এমন শক্তি কই থেকে আসে শরীরে? অন্তু চিন্তিত কণ্ঠে বলতো, আমার সব গুলিয়ে যাচ্ছে দোস্ত। এই নিষাদের ব্যাপারটা কি সব জায়গায় গন্ডগোল লাগাচ্ছে কেন? এই লোক কি হচ্ছে কিছুই তো বুঝতাছি না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলে আবার চেয়ারে বসে পড়ল। নম্রতার পেছন পেছন ছোটার কোনো মানে হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়ের টাকি মাছের প্রাণ, অত সহজে মরবে না, ফিটও খাবে না, সুতরাং চিংড়ি মাছের মতো লাফালাফি না করে স্বস্তিতে ঘুমানো যাক। হাসপাতালের বাইরে কিছু দূর হেঁটেই রিক্সা নিয়েছিল আরফান, কিন্তু রিক্সা চলতে শুরু করার আগ মুহূর্তে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো নম্রতা। তাড়াহুড়ো করে রিক্সায় উঠে বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, এমন রোবটের মতো বসে আছেন কেন? সরে বসুন, আমার জায়গা হচ্ছে না। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ল আরফান। খানিকটা সরে বসে ধাঁধা লাগা দৃষ্টিতে তাকালো। নম্রতা ব্যাগটা কোলের উপর নিয়ে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, মামা চলুন। গোটা ঘটনাটা চোখের সামনে ঘটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলো আরফান। পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার পর চোয়াল শক্ত হয়ে এলো তার। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার রিক্সায় কেন উঠেছেন? এটা আপনার রিক্সা? আপনি কিনেছেন? আরফান দাঁতে দাঁত চেপে বলল, আমি না কিনলেও আমি ভাড়া করেছি। তো আমি কি বলেছি যে রিক্সাটা আপনি ভাড়া করেননি? ভাড়া যেহেতু করেছেন ভাড়াও দিবেন, মানা করেছে কে? দেখুন, আমি জাস্ট আপনার সাথে কিছু কথা বলতে চাই। আরফান রাগে থমথমে কণ্ঠে বলল, আপনি অত্যন্ত গায়ে পড়া একটা মেয়ে। আমি এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না। অপমানে দুঃখে চোখ দুটো ছলছল করে উঠল নম্রতার। এতটা অপমান, এতটা ঘৃণা এর আগে কেউ কখনো করেনি তাকে। নম্রতা খুব দ্রুত সামনে নিল নিজেকে। ওই নিষ্ঠুর মানুষটির জন্যই তো এত অপমান গায়ে মাখতে হচ্ছে তাকে। ওই নিষ্ঠুর মানুষটিকে হাতের কাছে পেলে সবটা সুদে আসলে শোধ করবে নম্রতা। নম্রতা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে ছিন্নভিন্ন করে দেবে ওই মানুষটাকে। কিন্তু সেজন্য তো তাকে খুঁজে পেতে হবে, যেভাবেই হোক পেতেই হবে। নম্রতা অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। আরফানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি আমাকে যা ইচ্ছা ভাবতে পারেন, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন। সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না। একমাত্র আপনার কাছেই সেই উত্তর আছে। উত্তরগুলো দিয়ে দিন, আমি আর বিরক্ত করব না। নম্রতার তেজি অথচ ছলছলে দৃষ্টিতে আরফানের মনটা হয়তো কিছুটা নরম হলো, সেই সাথে বিস্মিত হলো। বিস্ময় নিয়ে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানে কি? কি জানতে চান আপনি? নিশাদ আমাকে কিভাবে চেনে, আর ওনার কাছে আমার নাম্বারটাই বা কিভাবে আছে? আরফান ভারী অবাক হয়ে বলল, সেটা কি আদৌ আমার জানার কথা? আর আপনি নিশাদকেই বা খুঁজছেন কেন? আপনাদের মধ্যে কি কখনো কোনো সেন্সিটিভ সম্পর্ক ছিল? কিন্তু সম্পর্ক থাকলে তার আপনাকে চেনা বা না চেনার প্রশ্ন কেন আসছে? আমি কনফিউজড। নম্রতা দিশেহারা হয়ে বলল, আমি নিজেও কনফিউজড। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। খানিক বাদে বেশ রয়ে শুয়ে প্রশ্ন করলো আরফান, আপনি নিশাদের উপর ক্রাশড নাকি ভালোবাসেন? নম্রতা অসহায় দৃষ্টিজোড়া তুলে আরফানের দিকে তাকালো। ওই চোখ জোড়ায় কি ছিল জানা নেই আরফানের, তবে হঠাৎ করেই মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তার। আহা, মেয়েটা বোধহয় ভীষণ ভালোবাসে নিশাদকে। ভালোবাসা নামক অনুভূতিটা তো আরফানও খুব বুঝে। আরফানেরও তো এমনই ভালোবাসাময় এক রাজকন্যা আছে।
আরফান এবার নরম কণ্ঠে বলল, ভালোবাসেন? জানি না। আমার ভালোবাসার মানুষটি উনি কিনা জানি না। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। নম্রতার এমন উত্তরে বেশ অবাক হলো আরফান। ভালোবাসার মানুষকে জানে না মানে? আরফান নম্রতার কথার প্রেক্ষিতে কোনো কথা খুঁজে পেল না। তবে মেয়েটাকে আগের মতো বিরক্তিকর ও অসহ্য লাগছে না, বরং খানিকটা তরল স্নিগ্ধ অনুভূতি হচ্ছে। আরফান কিছুক্ষণ চুপ থেকে নিজের অনুভূতির পরিবর্তন দেখল। মানুষকে আশ্চর্য জীব, তাদের মন নামক বস্তুটা কতই না ভিন্নতর, কতই অদ্ভুত। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কি না জানি না, আপনাদের কেমিস্ট্রিটাও ঠিক বুঝতে পারছি না। তবে নিশাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। রিসেন্টলি নিশাদের বিয়ে ঠিক হয়েছে। নিশাদ সর্বদা বাবা মার বাধ্য ছেলে। ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক, বিয়েটা হয়তো ও করবেই। আর এজন্যই হয়তো। আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা। নিশাদের বিয়ে ঠিক, তার মানে নম্রতা যা ভাবছিল তাই? এসব কারণে কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিশাদ? সে ও তো তার বাবাকে ভীষণ ভালোবাসতো, সবসময় বাবাকে নিয়ে বিস্তর লিখত। বাবার ইচ্ছে বলেই শিক্ষকতায় যেতে চাইতো। নম্রতা সব গুলিয়ে যাচ্ছে। নিশাদ কি তবে মিথ্যা অভিনয় করেছিল তার সাথে? নীল চিরকুটের সবটাই কি নিতান্তই সময় কাটানোর পসরা ছিল তার, নাকি অন্য কিছু? সবটা কাকতালীয়। নম্রতার বুকে আবারও চাপ পড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নম্রতা হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। অস্থিরতায় সারা গায়ে ঘাম দিচ্ছে। নম্রতার হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান। এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না আরফান। মেয়েটা যেন কেমন ধারার, সবসময় হুটহাট এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায়। সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতেই না ফেলে দিল আরফানকে। তারপর আবার এক লঞ্চ মানুষের সামনে নাটক ফাটকও করে ফেললো। চেম্বারে এসে গালি দিয়ে আবার যেচে পড়ে সরি বলল। আবার কি সব অভদ্র ব্যবহার করলো কাল রাতে। এখনো কি নতুন কোনো ঝামেলা করতে চাইছে নাকি এই মেয়ে? আরফান কপাল কুঁচকে নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা এখন বিশ্রীভাবে কাঁপছে। যে কোনো সময় রিক্সা থেকে পড়ে গিয়ে মাথা টাথা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে। আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাত ধরল। সন্দিহান কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে, জবাব দিল না। আরফান রিক্সা দাঁড় করিয়ে পাশের এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল নিয়ে আসলো। নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার শরীরটা বোধহয় ভালো নেই, রেস্টুরেন্টে বসবেন একটু? নম্রতা কোনোরকম মাথা নাড়ালো, যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে। আরফান একরকম বাধ্য হয়েই দুর্বল নম্রতার এক হাত ধরে রাখলো। নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নাড়ি পরীক্ষা করলো। তারপর সেই অদ্ভুত চাহনিটা নম্রতার চোখ মেলে ধরে বলল, আপনার শরীর আসলেই ঠিক নেই। লাস্ট চেক আপ কবে করিয়েছেন? মনে তো হচ্ছে প্রেশার লো। আপনার এখনই কিছু খাওয়া উচিত, নয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন। কথা বলতে বলতে ওয়েটারকে দেখে কিছু খাবার অর্ডার করলো আরফান। অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ঘোরাতেই অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেয়ালে থাকা ঘড়ির উপর আটকে গেল। 5টা 20। আরফান সময়টা নিজের মনে বিড়বিড় করে শটান হয়ে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে ডান হাতের কবজির উপরে থাকা ঘড়িটিতে চোখ বুলালো। মুখ থেকে অস্পষ্ট হয়ে বেরিয়ে এলো, ও শিট। নম্রতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল, দেখুন মিস নম্রতা, আমি বুঝতে পারছি মানবতার খাতির হলেও এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত, কিন্তু আমার একটু তাড়া থাকায় আমি পারছি না। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু শুধু তার। আমি অলরেডি লেট। এটুকু বলে থামলো আরফান। টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কথা বলছে সে। আরফান বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি খাবারটা খেয়ে নিলে বেটার ফিল করবেন। আমি রিক্সাটা বাইরে রেখে যাচ্ছি, আপনি যেখানে যেতে চাইবেন সে পৌঁছে দেবে। রিক্সা চালক আমার পরিচিত। ওকে, আমি আসছি। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করলো না আরফান। অন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে অপেক্ষা করছে এই অদ্ভুত চাহনির লোকটার জন্য? প্রিয় কেউ, নিশ্চয়ই প্রিয় কেউ, নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয়। নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এই অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে, তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে। অথচ নম্রতার সে, তবে কি ভালোবাসা সব সময় ভালোবাসা হয় না? মাঝে মাঝে ভালোবাসাটা ভুল ভাষা, মিথ্যা ভাষা হয়। নম্রতার সেও কি তবে মিথ্যে বেসেছিল?
সত্য বাসেনি? একটু ভালোবাসেনি? একটুও না? নয়তো ওভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ? কই, নম্রতা তো হয়নি।